শ্যাম আর মোহন দুইজন খুব ভালো বন্ধু। তারা দুইজন মিলে খাদানের কাজ শুরু করে। তাদের ব্যবসায় খুব ভালো উন্নতি হচ্ছিল। কিন্তু হঠাৎ একদিন শ্যাম গলায় ফাঁসি দিয়ে মারা যায়। শ্যাম সব সময় সবাইকে সাহায্য করত। তার এই ভালো মানসিকতার জন্য তাকে মেরে ফেলা হয়েছে। এখন শ্যামের ছেলে মধু, সে কি পারবে তার বাবা হত্যার প্রতিশোধ নিতে? সেটাই দেখব আজকের গল্পে, যা শেষের টুইস্টটা চমকে দেওয়ার মতো। এমনই সাসপেন্স আর থ্রিলারে ভরা গল্প আজ এক্সপ্লেন করব। মুভির নাম খাদান। গল্পের শুরুতে দেখা যায় রেল লাইনের ওপর দিয়ে একটি মোটরসাইকেল যাচ্ছে। সেই মোটরসাইকেলটি চালাচ্ছে শ্যাম, আর তার পেছনে মোহন বসে তবলা বাজাচ্ছে। শ্যাম আর মোহন দুই বন্ধু, তাদের পেশা হচ্ছে কয়লা চুরি করা। আর তখনই দেখা যায় শ্যাম চলতি ট্রেনে একটা হাতুড়ি দিয়ে তার বগি খুলে দেয়, আর ভেতরে কয়লাগুলো সব পড়ে যায়। আর পুরো ট্রেনের কয়লাগুলো তারা চুরি করে নেয়। এরপর সে কয়লাগুলো ট্রাকে ভরে তারা একজন ডিলারের কাছে নিয়ে আসে। তখন দেখা যায় সে ডিলার কয়লাগুলো কিনে নেয় আর তাদের অল্প কিছু টাকা দেয়, আর তাদের সেখান থেকে চলে যেতে বলে। তখন শ্যাম বলে আজকে মালের পরিমাণ অনেক বেশি, তাই তাদেরকে ন্যায্য দামে দিতে হবে, তা না হলে তারা তাদের মাল দেবে না। ঠিক তখনই একজন শ্যামের গলায় চাকু ধরে, আর তারা সবাই তা দেখে হাসতে থাকে। তখন দেখা যায় শ্যাম সে চাকু দিয়েই সেই লোকটার হাত কেটে ফেলে, আর ডিলারের সাথে খারাপ ব্যবহার করে টাকার ব্যাগটা নিয়ে নেয়, আর সব কয়লার ট্রাক সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর তারা দুজন মোটরসাইকেলে করে আসতে থাকে। শ্যাম আর মোহন ঘনিষ্ঠ বন্ধু। মোহন বিয়ে করেছিল, কিন্তু এক দুর্ঘটনায় তার বউ মারা যাওয়ার পর সে বাংলাদেশ থেকে এই পশ্চিমবঙ্গে আসে। তার সাথে তার শালাও আসে, আর তার নাম হচ্ছে গোকুল দাস। এরপর আমাদের পুলিশ স্টেশনের দৃশ্য দেখানো হয়, আর সেখানকার ইন্সপেক্টরকে কেউ একজন কল করে বলে শ্যাম আর মোহন কয়লা নিয়ে পালিয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে যাতে ধরা হয়। এরপরে সে পুলিশরা তাদের ধরার জন্য তাদের পিছনে লেগে যায়। এটা দেখে শ্যাম আর মোহন মোটরসাইকেলে করে পালাচ্ছিল। তখন হঠাৎ করে তাদের সামনে অনেকগুলো ছাগল চলে আসে, আর শ্যাম কায়দা করে মোটরসাইকেলটিকে উড়িয়ে নিয়ে সেই ছাগলগুলো পার হয়ে যায়, আর পুলিশরা সেখানে আটকা পড়ে যায়। তখন তারা সেখান থেকে পালিয়ে যায়। ছাগলগুলো ছেড়ে দিয়েছিল যমুনা নামের একটি মেয়ে, যাকে দেখে শ্যামের অনেক পছন্দ হয়ে যায়। তারপর যমুনাকে শ্যামের বাড়িতে দেখা যায়, আর তাদের কথাবার্তা শুনে বোঝা যায় তারা একে অপরকে অনেক পছন্দ করে। এরপর দেখা যায় দুই বন্ধু সিদ্ধান্ত নেয় তারা এখন থেকে নিজেরাই কয়লা সংগ্রহের কাজ শুরু করবে, আর তা বিক্রি করবে। তারপর তারা লোকজন দিয়ে মাটি খুঁড়ে সেখান থেকে কয়লা বের করত, আর সে কয়লাগুলো অনেক দামে বিক্রি করত। তাদের সব কিছু ভালোই চলছিল। কিন্তু একদিন যখন লোকজনেরা মাটি খুঁড়ে কয়লা বের করছিল, তখন সেই গ্রামের সর্দার মান্ডি সেখানে চলে আসে, এবং তারা সেখানে তীর নিক্ষেপ করে, আর ওই লোকদের মাটি খুঁড়ে কয়লা বের করতে আটকিয়ে দেয়। যখন এই বিষয়টা শ্যাম আর মোহন জানতে পারে, তখন তারা যায় মান্ডির সাথে কথা বলতে। শ্যাম তখন দুই কাঁধে দুইটা বন্দুক উঠিয়ে মান্ডির সামনে গিয়ে দাঁড়ায়, আর বলে আমি যেখানে হাত দেই সেটা আমার হয়ে যায়। তখন মান্ডি বলে আমি এখানে একা নই, আমার সাথে এই এলাকার পুরো মানুষ রয়েছে। তুমি যদি এখানে একটা গুলি চালাও তাহলে এখানে 100 জনের মার খেতে হবে। তখন দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। শেষমেশ শ্যামের সাথে গ্রামবাসী পেরে উঠছিল না। তখন মান্ডি বলে ঠিক আছে, জমি চাষ করতে না পারলে আমরা তো এমনিতেই না খেয়ে মারা যাব, কষ্ট করে মরার চেয়ে তুমি এভাবে আমাদের গুলি করে দাও। তখন শ্যাম গ্রামবাসীদের কষ্ট বুঝতে পারে, আর গ্রামবাসীদের কথা দেয় দিনের শুরু 2 ঘন্টা খাদান থেকে কয়লা উঠানোর দায়িত্ব তোমাদের। তোমরা এই 2 ঘন্টায় যত পারো কয়লা সংগ্রহ করো, কেউ তোমাদের কাছে কোনো হিসাব চাইবে না। এরপর বাকি সময় আমরা কাজ করব। আজ থেকে খাদান সবার, কেউ না খেয়ে মরবে না, এটা শ্যামের প্রতিজ্ঞা। শ্যামের এই প্রস্তাবে সবাই অনেক খুশি হয়ে যায়, আর সবাই শ্যাম আর মোহনের পক্ষে হয়ে যায়। এরপরই শ্যাম আর মোহনের চারদিকে নাম ছড়িয়ে পড়ে। সবাই তাদেরকে সম্মান করতে থাকে, এবং তারা রাজনীতিতেও জড়িয়ে পড়ে। তারা সবাইকে বিভিন্নভাবে সাহায্য করতে থাকে। শ্যাম আর মোহনকে একদিন সেখানকার এমএলএ সিদ্দিক ডেকে পাঠায়। তারা সেখানে গেলে কিছুক্ষণ পর এমএলএ সিদ্দিক সেখানে আসে, আর বলে তোমরাই সেই শ্যাম আর মোহন, আমার বন্ধু হয়ে যাও আর আমার সাথে কাজ করো। কথা বলার সাথে সাথেই এমএলএ সিদ্দিকের বিপরীত দলের লোকেরা সেখানে আক্রমণ করে, আর গোলাগুলি চলতে থাকে। তখন সিদ্দিক তাদেরকে বলে
তোমরা তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। শ্যাম তখন বলে, বন্ধু বলেছেন আর বিপদে পালিয়ে যাব? কিছুটা জান দিব, কিছুটা জান নিব। এই বলে শ্যাম একটা কুড়াল নিয়ে বাইরে আসে আর সবাইকে উড়াধুরা মারতে থাকে। আর অন্যদিকে মোহন এমএলএর পোশাক পরে তাকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে আর তাকে সেফ জায়গায় নিয়ে আসে। তখন সেখানে মান্ডিও আসে আর তাদের সাথে সেও মারামারি করতে থাকে। মারামারি শেষ হলে দেখা যায় সেখানে কিছু লোক আসে। মুভির শুরুতে যে ডিলারকে সে মেরেছিল সে আসলে এমএলএর লোক ছিল। এরপর সিদ্দিক সেখানে শ্যামকে বলে, ঠিক আছে বন্ধু বলেছি, ধন্যবাদ দেব না, সাথে আছি, তোমরা তোমাদের কাজ এগিয়ে নাও, যাও, তোমাদের পুরো স্বাধীনতা দিয়ে দিলাম। এরপর শ্যাম আর মোহন মিলে তাদের কয়লার খাদান বড় করতে থাকে। তাদের কাজ আরও বড় হতে থাকে। শ্যাম যমুনাকে পছন্দ করত আর তার বান্ধবী রেখাকে পছন্দ করত মোহন। একদিন শ্যাম যমুনাকে বলে, বিয়ে করবে আমাকে? যমুনা তখন লজ্জা পায়। আর তারপরে দেখা যায় একই মণ্ডপে শ্যাম যমুনাকে আর মোহন রেখাকে বিয়ে করে। তারপর দেখা যায় তাদের জনপ্রিয়তা ধীরে ধীরে অনেক বাড়তে থাকে। তার সাথে সাথে তাদের শত্রুও অনেক বাড়তে থাকে। এভাবে তাদের দিনগুলো অনেক ভালোই যাচ্ছিল। যমুনা মা হতে চলেছে। ডেলিভারি হওয়ার পর শ্যাম হসপিটালে আসে। তাদের একটা ছেলে সন্তান হয়েছে। শ্যাম তার ছেলেকে যমুনা থেকে নিতেই যাবে, তখনই মোহন শ্যামকে বলে, খাদানের লোকদের সাথে কিছু ঝামেলা হয়েছে। ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। শ্যাম বলে, তুমি পারবে না, আমাকেই যেতে হবে। আর তখনই সর্দার বলে, আমিও তোমার সাথে যাই। শ্যাম তাদের বলে, চুয়া মারতে যাচ্ছি, বাঘ নয়। আর যমুনাকে বলে, ফিরে আসবো এক্ষুনি, তুমি টেনশন করো না। এটা বলে শ্যাম সেখান থেকে চলে যায়। তারপর শ্যাম সেখানে যায় আর সবাইকে রামধোলাই দিতে থাকে। তখন দেখা যায় এই গুন্ডাগুলো হচ্ছে এমএলএর বাসায় শ্যাম আর মোহন দেখা করতে গিয়েছিল। সেখানে তখন যারা আক্রমণ করেছিল এই গুন্ডাগুলো তারাই। তখন শ্যাম গুন্ডাগুলোকে বলে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে অ্যাকশনটা কি ভুলে গেছি? একথা বলে তাদেরকে উড়াধুরা মারতে থাকে। সে এভাবে মারামারি করার সময় সেখানে পুলিশ চলে আসে। এক পর্যায়ে শ্যাম থেমে যায়। দেখা যায় সে একজন পুলিশের বুকে ছুরি মেরে দেয় আর পুলিশ সেখানেই মারা যায়। সব পুলিশরা তাকে ঘেরাও করে ফেলে। অন ডিউটি পুলিশকে মেরে ফেলার কারণে আদালত শ্যামকে 7 দিনের রিমান্ডে দেওয়া হয়। শ্যামকে নিয়ে যাওয়ার সময় যমুনা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়েছিল। শ্যাম কাছে গিয়ে ছেলের নাম রাখে মধু। আর যমুনাকে বলে, ফিরে আমি আসবই। আর মান্ডিকে বলে যমুনা আর মধুর খেয়াল রাখতে। শ্যাম মোহনের সামনে গেলে মোহন শ্যামকে একটা সিগারেট ধরিয়ে দেয় আর বলে, দেখছি কি করা যায়। পরের দৃশ্যে দেখা যায় শ্যামকে রিমান্ডে অনেক মারা হচ্ছে আর তাকে অনেক টর্চারও করা হয়। ওইদিকে মোহন যমুনাকে নিয়ে সিদ্দিকের কাছে যায়, কিন্তু সেও জামিনের ব্যবস্থা করতে পারে না। এরপর যমুনা শ্যামের সাথে যখন দেখা করতে আসে, শ্যামের এই অবস্থা দেখে সে অনেক ভেঙে পড়ে আর কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। পরের দৃশ্যে ঘটে যায় অবাক করার মতো একটা ঘটনা। যমুনা থানায় এসে দেখে শ্যাম আর বেঁচে নেই। সে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। আসলে শ্যাম কি সত্যি আত্মহত্যা করেছে নাকি কেউ তাকে মেরে ফেলেছে তা আমরা পরেই জানতে পারবো। যমুনার সব কিছু এলোমেলো হয়ে যায়। মোহনও ভেঙে পড়েছে। যাই হোক, খাদানের কাজ তো এগিয়ে নিয়ে যেতে হবে। তখন দেখা যায় এক সভায় এমএলএ সিদ্দিক সবার উদ্দেশ্যে ঘোষণা দেয়, শ্যাম আর মোহন ছিল আমার বন্ধু, শ্যাম নেই, তাই আজ থেকে খাদানের সকল কাজ মোহন একাই দেখবে। তখন মোহন সবার উদ্দেশ্যে বলতে থাকে, একদিন নিজের দেশ ছেড়ে খালি হাতে এদেশে এসেছিলাম। আর তখন শ্যামের সাথে তার বন্ধুত্ব হয়। সব কিছু ঠিকঠাকই চলছিল। হঠাৎ সব কিছু থেমে গেল। শ্যাম তার বন্ধু না, ভাই ছিল। শ্যাম সবার কথা ভাবতো, সবাইকে সাহায্য করত, সবার পাশে থাকতো। আর আজ থেকে আমি একটা সিন্ডিকেটের ঘোষণা দিলাম। আজ থেকে কয়লা খাদানের সবার সমান অধিকার থাকবে। সবাইকে শেয়ারের অধিকার দেওয়া হবে। কেউ কেউর ভাগে হাত দেবে না। আর এখানে আমরা সবাই রাজা। আর দেখা যায় মোহন তার কন্ট্রোলে সব কিছু নিয়ে আসে। পরের দৃশ্যে দেখা যায় শ্যামের ছেলে মধু বড় হয়ে গেছে। সে দেখতে হুবহু তার বাবার মতোই হয়েছে। তো মধু পুজো নাচছিল। আর তখন তার মামা এসে বলে, তুমি নাচ গান করছো দেখে তোমার মা তোমার ওপর খুব রেগে আছে।
তখন মধু বলে, কে বলেছে মাকে? মামা বলে, লতিকা। তখন লতিকাকে দেখানো হয় তারা দুজন দুজনকে খুব পছন্দ করে। তারপর মধু বাড়িতে গেলে দেখা যায় তার মা তাকে বলে, তুই এত বড় হয়েছিস, কিছু করছিস না কেন? তো বাপের নামটাও তো রাখতে পারলি না, নেচে গিয়ে দিন কাটাচ্ছিস, আমার কোনো কথাই শুনিস না। সিন্ডিকেটের মেম্বার হয়ে যা, তোর বাবা যা কিছু রেখে গেছে সেখানে তো তোরও অধিকার আছে। কিন্তু মধু এই রাজনীতি একদমই পছন্দ করতো না, তাই সে তার মাকে বলে, ওই ধরনের কাজ যারা করে তারা হচ্ছে চোর। তবে আমার বাবা কেমন ছিল তা আমি জানি না, তবে আমার বাবা ওই চোরদের সাথে কাজ করত। মধুর কথা শুনে তার মা রেগে তাকে একটা চড় মারে, আর মধু রেগে সেখান থেকে চলে যায়। তখন সে লতিকার কাছে যায় আর বলে, আমি এখানে থাকতে চাই না, আমার এখানে ভালো লাগে না। লতিকা তখন বলে, কোথায় যাবে বলে যেও, আমাকেও তোমার সাথে নিয়ে যেও। তারপর মধু যখন রাতে বাড়িতে আসে দেখা যায় তার মা তাকে ঘরে ঢুকতে দেয় না। তার মা মনে অনেক কষ্ট পেয়েছে। আর যাই হোক, তার বাবাকে কেন মধু চোর বলবে? অনেকক্ষণ ধরে মধু তার মাকে ডাকাডাকি করে, কিন্তু তার মা কিছুতেই দরজা খোলে না। পরে দেখা যায় মধু লতিকার বাড়িতে চলে আসে, আর সেই রাতটা লতিকার বাড়িতেই থেকে যায়। সকালবেলা লতিকা মধুর জন্য চা নিয়ে আসলে লতিকা দেখে মধু চলে গেছে। তারপরের দৃশ্যে দেখানো হয় খাদানে মধুর দাদা মারা গেছে। সেখানে নিয়ম অনুযায়ী কেউ মারা গেলে তাকে বস্তায় বেঁধে পানিতে ফেলে দেওয়া হয়, কারণ পুলিশ কেস হলে খাদানের কাজ বন্ধ হয়ে যেতে পারে। মধু দৌড়ে আসে, তাদেরকে বাধা দেয় আর তাদের সাথে মারামারি করতে থাকে। এর মধ্যেই ক্লেন দিয়ে লাশটা পানিতে ফেলে দেওয়া হয়। মধুও সাথে সাথে পানিতে লাফ দেয় আর বডিটা উঠিয়ে নিয়ে আসে, আর রেগে সবার উদ্দেশ্যে বলে, আজ থেকে এই খাদান বন্ধ। আর তখনই মোহন দাসের ছেলে মাখন সেখানে আসে। তাদের দুজনের মধ্যে ফাইটিং শুরু হয়। তারা দুজন দুজনকে মারতে থাকে। এর মধ্যে দেখা যায় অনেকগুলো গাড়ি নিয়ে সেখানে মোহন দাস আসে আর তাদের দুজনকে থামায় আর মধুকে বলে, শুনেছিলাম তুই তোর বাপের মতো হয়েছিস, আজ নিজের চোখে দেখলাম। মোহন তখন মাখনকে বলে, এটা তোর বড় ভাই, আমার বন্ধু শ্যামের ছেলে মধু, কার সাথে মারামারি করছিস? আর মধুকে বলে তার মাকে নিয়ে যেন তার বাড়িতে যায়। পরের দিন মধু তার মাকে নিয়ে মোহন দাসের বাড়িতে আসে। সেখানে গেলে মোহন তাদের খুব আপ্যায়ন করে আর মধুকে বলে, এই ব্যবসাতে তোরও অধিকার আছে, মাখন আর তুই তোরা দুই ভাই মিলে এই ব্যবসা এগিয়ে নিয়ে যা। তখন মধু কোনো কিছু না বলে যেতে চাইলে মোহন বলে, তোকে এখনই জবাব দিতে হবে না, ভেবে চিন্তে জবাব দিস, তোর বাবা বেঁচে থাকলে এটাই চাইতো। আর মধুর মাকে বলে, তোর ছেলেকে একটু বোঝা। আর এগুলো শুনে মাখন রেগে লাল হয়ে যায়। তখন মধু আর তার মা সেখান থেকে চলে যায়। বাড়িতে আসলে মধুর মা মধুকে বলে, এগুলো মোহন একাই এত কিছু করেনি, তোর বাবা যদি না থাকতো তাহলে সে হয়তো আগের মতো এখনও কীর্তনই গাইতো। তুই তো জানিস না তোর বাবা কি ছিল। তখন মধু বলে, জানি সে অনেক মহান ছিল, কিন্তু ছিল তো কয়লা চুরি। আর মোহন দাসের হাবিলি দেখে তোর লোভ লেগে গেছে, তাই না? কথা শুনে মধুর মা মধুকে থাপ্পড় দিতে গেলে কি যেন ভেবে থেমে যায়, আর মধু রেগে সেখান থেকে চলে যায়। তখন যমুনা মান্ডিকে বলে, ছেলেটা নিজের বাপরে চোর বলল। মান্ডি বলে, ও তো না বুঝে বলেছে, সে তো তার বাবার সম্পর্কে কিছু জানে না, তাই এগুলো বলেছে, তুমি মন খারাপ করো না। আর এদিকে রাতের বেলায় দেখা যায় মধু অনেক মদ খেয়ে মাতলামি করছিল। আর মামা বলে, তোর বাপ কি ছিল তুই তো দেখিস নাই, সে সবার মঙ্গল করত, সবার ভালো চাইতো, কারো ক্ষতি হতে দিত না। কলার খাদান তার হাতে শুরু হয়েছিল, এই সব কিছু তার জন্যই হয়েছে, তুই চাইলে এখনও তোর বাপের জায়গাটা নিতে পারিস। তখন মধু তার বাবা আর মোহনের বন্ধু সম্পর্ক কেমন ছিল তা জানতে চাইলে তার মামা তাকে সব কিছু বলে। তারপর মধু বাসায় ফিরে আসে আর মায়ের পা ধরে কান্না করে। তখন তার মা বলে, তোর বাবার বন্ধুর টাকায় বসে বসে খেতে আমার অসুবিধা ছিল, কিন্তু তোর টাকায় না। তখন মধু বলে, মা ছোটোবেলায় দুই রাজার গল্প শোনাতে না, ওটা কি সত্যি ছিল? সেই গল্পটা একটু বলো তো। তখন মধুর মা লাল রাজা আর নীল রাজার গল্প বলতে থাকে, আর মধু তার মায়ের কোলে ঘুমিয়ে যায়। তারপরের দৃশ্যে দেখা যায় মধু মোহন দাসের বাড়িতে আসে। মোহনকে মধু বললে সে প্রস্তাবে রাজি, তাদের সাথে ব্যবসা করবে। তখন মোহন খুশি হয়ে যায় আর বলে, সন্ধ্যাবেলা কীর্তন আছে,
তোর মাকে নিয়ে চলে আয়, ওইখান থেকে শুরু করি। তারপর সন্ধ্যাবেলা মধু তার মাকে নিয়ে কীর্তনে আসে। সেখানে মোহন কীর্তন গাইছিল, কিন্তু হঠাৎ সেখানে কিছু লোক মোহনের উপর হামলা করতে যায়। এরা ছিল মোহনের শত্রুপক্ষ। মধু লক্ষ্য করে আর তাদেরকে আটকায়। সেখানে সবাইকে মারতে থাকে। মধু দেখে কয়েকজন তার মাকে আঘাত করতে যাচ্ছে, আর তখনই সে তরল নেয় আর সেই লোকগুলোর বুক চিরে ফেলে। আর মধুর গায়ের পোশাক রক্তে মেখে লাল হয়ে যায়। তখন মোহন মধুকে বলে, যে খেলা শুরু করেছিলি সেটা শেষ করে দিয়ে যা। আর তখন মোহনের লোকজন একটা লোককে ধরে নিয়ে আসে। মোহন তখন মধুকে বলে এই লোকটাকে গুলি করতে। মধু গুলি করতে না চাইলে মোহন বলে, এই ছিল তোর বাবার শত্রু। এই লোক তোর বাবার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল, এই জন্যই তোর বাবা মারা গেছে। ঠিক আছে, গুলি করবি না তাহলে চলে যা। কিন্তু দেখা যায় মধু একথা শোনার সাথে সাথে বন্দুক নিয়ে লোকটাকে গুলি করে মেরে ফেলে। এর পরের দৃশ্যে দেখা যায় মধু লতিকাকে অনেক ধুমধাম করে বিয়ে করে। তখন মোহন লতিকার হাতে নতুন বাড়ির চাবি তুলে দেয় আর সবাই সেই বাড়িতে ওঠে। আজ থেকে তারা এই বাড়িতেই থাকবে। আর পাশাপাশি মধু মোহনের সাথে খাদানের কাজ দেখছে। কিন্তু মাখন আর তার মামা তা দেখে জ্বলতে থাকে। মধুর দিন ভালোই কাটছিল, কিন্তু একদিন দেখা যায় বিল্লু তাদের একটা লোহার কারখানা দখল করে নিয়েছে। তাই মোহন দাস মাখনের সাথে অনেক রাগারাগি করে। এটা দেখে মধু বলে, এটা তো মাখনের লস না, এখানে আমাদের সবারই লস, সাথে আমাদের মান সম্মানও জড়িয়ে রয়েছে। তখন মোহন বলে বিল্লুকে সরানোর জন্য সাথে মধুকে নিয়ে যেতে। কিন্তু মাখন আর তার মামা মধুকে নিয়ে যেতে রাজি হচ্ছিল না। তাই তার মামা বাধা দিলে মোহন রেগে যায় আর তারা বাধ্য হয়ে মধুকে সাথে নিয়ে যায়। তারপর তারা কারখানায় যায়। তখন মাখনের মামা মধুকে বলে, তুই এখানেই থাক, তোর আশা লাগবে না, আমরা একাই পারবো। তখন মধু বাইরে অপেক্ষা করে আর তারা ভেতরে যায়। মাখন তখন বিল্লুকে বলে কারখানা ছেড়ে দিতে। বিল্লু বলে, বাপের জন্য কয়লা ছেড়ে লোহায় আসলাম, এখন ছেলের নজর লোহায় পড়লো, এখন কি সব বাদ দিয়ে আচার বিক্রি করবো নাকি? তখন মাখন বন্দুক বের করে আর দেখা যায় সেখানে বিল্লুর লোকজন উল্টো তাদের দিকে বন্দুক তাক করে আর চারপাশ থেকে তাদেরকে ঘিরে ফেলে। ঠিক তখনই সেখানে মধু চলে আসে আর মাখনকে থাপ্পড় মারে আর তাদেরকে কথার জালে ফেলে বিল্লুর হাতের বন্দুকটি মধু নিয়ে বিল্লুর মাথায় গুলি করে দেয় আর তাকে মেরে ফেলে। সবাইকে বলে কেউ যদি সামনে আগায় তাহলে তাকেও গুলি করে মেরে ফেলবো। আর সবার উদ্দেশ্য বলে কারখানা আগের মতোই চলবে, আমাদের হয়ে যারা কাজ করবে তারা 20% পাবে। তখন সবাই মধুর কথায় রাজি হয়ে যায়। ঠিক তখনই মাখন একজনকে গুলি করে। তখন মধু রেগে মাখনকে আরেকটা চড় মারে আর বলে, ওকে কেন গুলি মারলি? মাখন বলে, তুই এতে নাক গলাবি না, তুই আমার বাবার গোলাম, এটা মনে রাখবি সব সময়। তারপর দেখা যায় রেগে গিয়ে তারা দুজন দুজনের দিকে বন্দুক তাক করে। পরের দৃশ্যে দেখা যায় মোহন তাদের সাথে অনেক রাগারাগি করতে থাকে। ঠিক তখনই সেখানে সিদ্দিক আসে। তখন মোহন লজ্জায় পড়ে যায় আর সে বলে, আমার ছেলেরা ভুল করে ফেলেছে। তখন সিদ্দিক বলে, আমি তাদের জন্য আসিনি, আমার কাছে খবর আছে যে কাল সকালে পুলিশ রেড দেবে, তাই যত টাকা পয়সা আছে যত তাড়াতাড়ি সম্ভব সরিয়ে ফেলতে হবে। তখন মাখন বলে, কোনো প্রবলেম হবে না, আমি আর মামা মিলে সব কাজ করে দিতে পারবো। তখন মোহন বলে, তোর কিছু করতে হবে না, আর এই কাজটি মধু করবে। মধুর কথা শুনে সিদ্দিক বলে, তোমার মাথা কি খারাপ হয়ে গেছে নাকি? তুমি নতুন লোককে দিয়ে এই কাজ করাবে? ঠিক তখনই মধু সামনে আসলে সিদ্দিক মধুকে দেখে শ্যামের কথা কল্পনা করে আর তাকেই কাজটি করতে দেয়। তারপর দৃশ্যে দেখা যায় মধু সমস্ত টাকা নৌকায় করে পানিতে ডুবিয়ে রাখে। কিন্তু সকালে মোহন যখন নৌকাটা পানির নিচে ডুবানো দেখে তখন অনেক রেগে যায় আর মধুর সাথে অনেক রাগারাগি করে বলে, তোকে একটা কাজ দিলাম আর তুই এটা কি করলি? এই কাজটা তুই কেন করলি? উত্তর দে, এটা বলে চিৎকার করতে থাকে। তখন মধু কোনো কথা না বলে সেখান থেকে সরে যায় আর দেখা যায় মাটির নিচ থেকে একটা নৌকা উপরে উঠে আসে, যার উপর মোহন দাঁড়িয়েছিল আর সেই নৌকায় আসল টাকা ছিল। মোহন মধুর এমন বুদ্ধি দেখে অনেক খুশি হয়ে যায়। তারপর দেখা যায় মধু নতুন নতুন অনেক কাজের দায়িত্ব নেয় আর মোহনকে নতুন ব্যবসা চালু করতে বলে। মধু অনেক পরিশ্রম করে, দিন দিন তাদের ব্যবসা অনেক উন্নতি হতে থাকে। এটা দেখে মোহন মধুর ওপর অনেক খুশি হয়। আর অন্যদিকে মধু ও জনগণের চোখের মণি হয়ে ওঠে। মধু সব সময় মানুষের বিপদে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, ঠিক তার বাবা শ্যামের মতোই।
ওইদিকে মধু দিন দিন এত উন্নতি দেখে মাখনের মামা মাখনকে বলে, মধু যেভাবে এগিয়ে যাচ্ছে একদিন মোহনকেও টপকে যাবে। তুমি কিছু একটা করো, তুমিই পারবে কিছু একটা করতে। তারপরের দৃশ্যে দেখা যায় একজন লোক মধুকে এসে বলে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কে যেন তাকে তুলে নিয়ে গেছে। তখন মধু বলে, ঠিক আছে বাড়ি যান, আপনার মেয়ে বাড়ি পৌঁছে যাবে। তারপর মধু মেয়েটাকে খুঁজে পায়। সে দেখে মেয়েটা বস্তায় বন্দি। তারপর মধু মেয়েটাকে সেখান থেকে উদ্ধার করে বাইকে করে বাড়ি ফিরছিল। তখন পুলিশ মধুকে আটকায় আর বলে, এখন দেখি তুই মেয়েদের কিডন্যাপও করছিস। তখন মধু পুলিশকে বলে, আপনাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, মেয়েটাকে জিজ্ঞাসা করুন, আমি তাকে কিডন্যাপ করিনি। কিন্তু দেখা যায় মেয়েটা মধু দেখিয়ে বলে মধুই তাকে কিডন্যাপ করেছে। এটা দেখে মধু অবাক হয়ে যায়। তখন পুলিশ মধুকে উঠিয়ে নিয়ে যায়। আসলে এই সব কিছুই পরিকল্পনা ছিল মাখন আর তার মামার। যাই হোক, মোহন থানায় এসে মধুকে ছাড়িয়ে নেয়, কিন্তু মধু মোহনের সাথে কোনো কথাই বলে না। তখন মোহন বলে, মধু বিশ্বাস কর, আমি এসব কিছুই জানি না। মধু বলে, ছোটবেলায় পড়েছিলাম, প্রতিটি অ্যাকশনের রিয়াকশন হয়। একথা বলে সে সেখান থেকে চলে যায়। মধু রেগে বাড়িতে আসে আর ড্রয়ার থেকে গানটা নিয়ে মাখনকে মারতে যাবে। ঠিক তখনই লতিকা মধুকে আটকায়, কিন্তু মধু তার কোনো কথাই শুনে না, বের হয়ে যায়। আর তখনই মধুর মা নিজের গলায় নিজের ছুরি ধরে আর সে বলে, তোর বাবাও এভাবে গিয়েছিল, পরে আর ফিরে আসেনি। আজ যদি তুই বাড়ির বাইরে যাস তাহলে এখানে আমাদের শেষ দেখা হবে। তখন মধু আর কিছু করতে পারে না, গানটা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। অন্যদিকে মোহন বাড়িতে যায় আর মাখনকে চড় মারে। মাখন রেগে তার বাবাকে বলে, তুমি তোমার পোষা কুকুরকে ফিরিয়ে এনেছো তাই তো? তারপর মোহন রেগে বাড়ির ভেতরে চলে যায়। পরের দৃশ্যে দেখা যায় রাতের বেলায় মধু দাঁড়িয়ে থাকে, সেখানে লতিকাও আসে। মধু আর লতিকার ঘরে নতুন সদস্য আসতে চলেছে। মধু লতিকাকে বলে, বিশ্বাস করো আমি ওই মেয়েকে কিছু করিনি। তখন লতিকা বলে, আমি তোমাকে ভালো করেই চিনি। মধু বলে, আমার সন্তান আমাকে ভুল বুঝবে না তো? লতিকা বলে, আমার থেকেও বেশি চিনবে তোমার সন্তান। এরপর সন্ধ্যায় মধু বসে বসে ড্রিঙ্কস করছিল। সে একটার পর একটা ড্রিঙ্কস করেই চলছিল। ঠিক তখনই সেখানে মাখন আসে তার গার্লফ্রেন্ডকে নিয়ে, আর মধুর হাত থেকে একটা গ্লাস নিয়ে সে ড্রিঙ্কস করতে থাকে আর তার গার্লফ্রেন্ডকে ইঙ্গিত করে মধুর মা সম্পর্কে অনেক আজে বাজে কথা বলতে থাকে। এইসব কথা শুনে মধু রেগে যায় আর সে হঠাৎ করে বোতল দিয়ে মাখনের মাথায় আঘাত করে আর সাথে সাথে মাখন সেখানেই মারা যায়। তারপর দেখা যায় মোহন তার ছেলের শেষকৃত্যে তবলা বাজাচ্ছিল আর অঝরে কেঁদেই যাচ্ছিল। অন্যদিকে মধু চলে যায় এমএলএ সিদ্দিকের কাছে আর তাকে বলে, আপনি এ সমস্যার সমাধান করে দেন, আমি ইচ্ছা করে এই কাজটি করিনি, মাখনেরই সব দোষ ছিল। আর তখনই মোহন এমএলএর কাছে ফোন করে আর বলে, আপনার পাশে যে রয়েছে তার কাছে ফোনটা দিন। তারপর মধুর কাছে ফোনটা দিলে মোহন মধুকে বলে, তুই যে ফ্যাক্টরিটা আমাকে উপহার দিয়েছিলি সেখানে চলে আয়, পারিবারিক হিসাব কিছুটা বাকি আছে। তারপর মধু সেই ফ্যাক্টরিতে যায় আর তার সামনে যেই আসছিল তাকেই সে মারছিল। ফ্যাক্টরির ভিতরে গিয়ে মধু দেখে মোহন একটা চেয়ারে বসে আছে। তখন মোহনের ইশারায় সেখানে মধুর মা, মামা আর লতিকা বেরিয়ে আসে। মধু দাদিকে তারা আগে মেরে ফেলেছে। তখন মোহন বলে, মাখন যেমনই হোক সে আমার একমাত্র ছেলে ছিল, তুই আমার ছেলেটাকেও কেড়ে নিয়েছিস। তখন মধু বলে, কাকা আমি মাখনকে ইচ্ছা করে মারিনি, মাখনই আগে শুরু করেছিল। কিন্তু দেখা যায় মোহনের দলের লোকেরা মধুকে মারতে মারতে রক্তাক্ত করে দেয়। তখন মোহন বলে, ঠিক বলছস, তুই শুরু করস নাই, আমিও শুরু করি নাই, শুরু করেছে তোর বাপ। আমি ওই দেশ থেকে এই দেশে এসেছিলাম, নতুন করে সব কিছু শুরু করেছিলাম, আমার বুদ্ধি দিয়ে তিলে তিলে সব কিছু করেছিলাম। কোথায় কোন কাজ করতে হবে সব কিছু আমি প্ল্যান করতাম। এই রাজ্যটা আমি গড়ে তুলেছিলাম। কিন্তু তখন তোর বাবার ভালো মানুষের জন্য সবাই তোর বাবারে মাথা তুলে নাচতো। আর তখন আমাকে তোর বাবার পোষা কুত্তা মনে হইতো ওই দূর দেশ থেকে কোনো রিফিউজি এখানে এসেছে। আর যখন তোর বাবারে জেলে নেওয়া হয়েছিল তখন আমি সুযোগটা মিস করি নাই। ভাতের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিছিলাম আর গলায় রশি ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলাম। তখন মধু তার মাকে বলে, মা তোর ওই দুই রাজার গল্পটা বল না। তখন মধুর মা বলে, এক দেশে দুই রাজা ছিল, লাল রাজা আর নীল রাজা। তারা দুজন খুব ভালো বন্ধু ছিল। দুই রাজা মিলে পুরো দুনিয়া জয় করে ফেলেছিল। কিন্তু একদিন লোভের কারণে নীল রাজার শরীর হলো বিষাক্ত,
তারপর একদিন হঠাৎ বন্ধুত্ব ভুলে লাল রাজা শরীরে বিষ ঢেলে দিল নীল রাজা, আর নীল রাজার সেই বিষে মারা গিয়েছিল লাল রাজা। তখন মোহন হেসে বলে, এই গল্পে একটা ভুল আছে, গল্পের রাজা দুজন ছিল না, একজন ছিল, আর সেই রাজাটা হলো শুধুমাত্র আমি, মোহনদাস। তখন মামা মোহনের পা ধরে বলে মধুকে ছেড়ে দিতে, তার কোনো দোষ নাই। কিন্তু দেখা যায় মোহন মধুকে মারার জন্য গুলি করে, কিন্তু তার মামা সামনে এসে পড়ে আর সে সেখানেই মারা যায়। তখন মধু রেগে সবাইকে মারতে থাকে, সেখানে থাকা সবাইকে এক এক করে মেরে ফেলে। তারপর মোহন আর মধুর মধ্যে একটা ফাইট হয়। এক পর্যায়ে মোহনের গলায় মধু দড়ি পেঁচিয়ে দেয়, ঠিক তার বাবাকে যেভাবে গলায় দড়ি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল ঠিক ওইভাবে ঝুলিয়ে দেয়। আর মোহন তখন সেখানে মধুর জায়গায় শ্যামকে দেখতে থাকে, আর মোহন সেখানেই মারা যায়, আর মধু সেখানেই দাঁড়িয়ে হাসতে থাকে। তো এর মধ্যে দিয়ে এই গল্পটি এখানে শেষ হয়ে যায়। তো এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।